চলুন আমরা ক্লাসে যাই। বরাবরের ন্যায় আমরা ক্লাস শুরু করছি। আমাদের প্রথম যে প্রশ্নটি গণতন্ত্র, জনকল্যাণ এবং পুঁজিবাদ, এই তিনের সমন্বয়ে কল্যাণ রাষ্ট্রের ধারণার প্রবক্তা কে? আমাদের অপশনে 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্ন থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব। প্রথম অপশন আছে টি.এস. মার্শাল, জন মিল, ম্যালকম, আর আছে কে অ্যাডাম স্মিথ। এই 4টি অপশন থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, কমেন্টের মাধ্যমে এই 4টি অপশন থেকে আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কমেন্টের মাধ্যমে বেশি বেশি করে সঠিক উত্তরটি প্রত্যাশা করছি সকল শিক্ষার্থীর নিকট থেকে, এবং বেশি বেশি করে শেয়ার, মেনশন। আমি এখনো সঠিক উত্তর পাইনি। মিতালি রায় লিখছে খুবই ভালো একটি ক্লাস স্যার। এখানে আমাদের যে 4টি অপশন আছে টি.এস. মার্শাল, জন মিল, ম্যালকম বেভারেজ, এটা হবে ম্যালকম বেভারেজ, আর অ্যাডাম স্মিথ। টি.এইচ. মার্শাল, জন মিল, ম্যালকম বেভারেজ এবং অ্যাডাম স্মিথ। দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা কমেন্টের মাধ্যমে আশা করি তাদের সঠিক উত্তরটি তারা বাছাই করে জানিয়ে দিবে কমেন্টের মাধ্যমে। হাসান সে লিখছে ডি নয়। আমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। সময়ের লিপিকার সাইনি ইসলাম, তিনি সময়ের লিপিকার লিখছে। সময়ের লিপিকার সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করতে হবে, কেমন? সুপ্রিয় শিক্ষার্থী, এম মোসাম্মদ ববি বলছে ডি না, আমাদের সঠিক উত্তর অপশনে ডি নয়। সঠিক উত্তরটি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা দিতে পারবে। মিতালি রায় বলছে খুবই ভালো একটি ক্লাস স্যার। নিঃসন্দেহে মিতালি রায়, কোনো সন্দেহ নয়, আমরা অনেক কিছু শিখতে পারবো যেটি আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। আমরা সঠিক উত্তর আমি নিজেই সমাধান করে দিচ্ছি। গণতন্ত্র এবং জনকল্যাণ এবং পুঁজিবাদ, এই তিনের সমন্বয়ে গড়া কল্যাণ রাষ্ট্রের যে ধারণা, কল্যাণ রাষ্ট্রের যিনি ধারণা প্রবক্তা মানে পায়োনিয়ার বা অগ্রদূত কে ছিলেন? টি.এইচ. মার্শাল। টি.এইচ. মার্শাল হলো টমাস হামফ্রে মার্শাল। এই টমাস হামফ্রে মার্শাল ছিলেন গণতন্ত্র, জনকল্যাণ, পুঁজিবাদ এবং কল্যাণ রাষ্ট্রের ধারণার প্রবক্তা। কেমন? এখন আমরা এই টি.এইচ. মার্শালের একটি বিখ্যাত গ্রন্থ সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস, তার বিখ্যাত একটি গ্রন্থ। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং তার গ্রন্থ এটি খুবই গুরুত্বপূর্ণ। টি.এইচ. মার্শাল পরবর্তী বাকি যে অপশনগুলো আছে, অপশনগুলো থেকে আমরা একটু শিখব। অপশনের পরবর্তী জন বিগত সালে এই জন মিলের পুরো নাম হলো জন স্টুয়ার্ট মিল নিয়ে আমাদের পরীক্ষায় একাধিক প্রশ্ন আসছে। জন স্টুয়ার্ট মিল কোন দেশের? এটি একটি আমাদের পরীক্ষার প্রশ্ন ছিল। তিনি ইউকে অর্থাৎ ইউকে মানে যুক্তরাজ্যের। তারপর ইনি কি জন্য বিখ্যাত? উপযোগবাদ বা হিতবাদ এই তত্ত্বের জন্য জন স্টুয়ার্ট মিল বিখ্যাত। ইসলাম প্রীতি, টি.এইচ. মিল সে সঠিক উত্তর দিয়েছে। সময়ের লিপিকার মেঘবালিকা মার্শাল, ইসলাম। ওকে, আরিয়া আয়েমা একের ক রাইট, সবাই সঠিক উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও চলে যাব জন স্টুয়ার্ট মিলের বিখ্যাত গ্রন্থ, যেটি আমার বিসিএস পরীক্ষায় আসছে এবং নন ক্যাডার পরীক্ষা আসছে, অন
লিবার্টি। আরেকটি গ্রন্থ হলো ইউটি ইউটি লি টারিয়ান ইজম। তাহলে একটি জানলাম অন লিবার্টি, ইউটিটালিয়ান, দ্য অবজেকশন অফ ওম্যান, তার তিনটি গ্রন্থ। দ্য অবজেকশন এটা কিন্তু সি, অবজেকশন অফ ওমেন, তিনটি গ্রন্থ। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর পরবর্তী সময় জানলাম জন মিল সম্পর্কে, ম্যালকম বেভারেজ, ইনি সমাজ কল্যাণ তত্ত্বে বিষয়ে কাজ করছেন। অ্যাডাম স্মিথ সম্পর্কে আমরা একটু জানবো। অ্যাডাম স্মিথ হলো কে ছিলেন? অ্যাডাম স্মিথ ছিলেন পুঁজিবাদের একজন জনক, লেইসে ফেয়ার। অ্যাডাম স্মিথ আমরা যদি জানতে হয় তাহলে একটু মুছতে হবে, আমাদের বিকল্প নাই, মুছতেই হলো। অ্যাডাম স্মিথ, আমি সংক্ষেপে স্মিথ লিখলাম। অ্যাডাম স্মিথ 1776 সালে দ্য ওয়েলথ অফ নেশনস যে গ্রন্থটি ওয়েলথ অফ নেশন গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি 1776 সালে প্রকাশিত হয়েছিল অ্যাডাম স্মিথের। এই অ্যাডাম স্মিথ লেইসে ফেয়ার নীতির প্রবক্তা ছিলেন। লেইসে ফেয়ার আমরা বলতে অবাধ বাণিজ্য নীতি, যেটা বা মুক্তবাজার অর্থনীতি, পুঁজিবাদ, এই লেইসে ফেয়ারের সাথে সম্পর্কিত। কেমন? সুপ্রিয় শিক্ষার্থী, এই স্লাইডে আর নয়, আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে একটু কমেন্ট আমি নিব। জহিরুল ইসলাম, সে বলছে ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথের একটা বিখ্যাত বই, রাইট। অন লিবার্টি ফয়সাল আহমেদ, আসমা ক, জামাল ক। ওকে, থ্যাংক ইউ। আমরা বেশি বেশি করে শেয়ার করব এবং লাইক, কমেন্ট, মেনশন, হাইলাইটস এগুলো করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিমস্টেক, পরবর্তী স্লাইডে আমরা চলে আসছি। বিমস্টেক একটি আন্তর্জাতিক সংগঠন কোন সনে, অর্থাৎ সনে মানে কি কোন সালে প্রতিষ্ঠিত হয়। অপশনগুলো আমরা যদি দেখি, শুরুতে ধারাবাহিকভাবে আমরা এখানে 4টি সাল আছে, ধারাবাহিকভাবে 96 সাল, 97 সাল, 98 সাল এবং 2001 সাল। এই 4টি অপশন থেকে আমরা সঠিক উত্তরটি বেছে নিব। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এটি পরীক্ষা মাত্রই অতি গুরুত্বপূর্ণ এটি একটি প্রশ্ন। ইতোমধ্যে জহিরুল ইসলাম হায়াত, সে বলছে 1997। জহিরুল ইসলাম হায়াত 1997 সঠিক উত্তর দিয়েছে। সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস, ববি। ওকে, টমাস হামফ্রে মার্শাল। আমরা এখন বিমস্টেকে থাকবো। ওকে, ফয়সাল ঝিলিক রানী। তো আমরা ইতিমধ্যে আমাদের শিক্ষার্থী জহিরুল ইসলাম হায়াত সঠিক উত্তর প্রদান করতে সক্ষম হয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ। বিমস্টেক কোন সনে প্রতিষ্ঠিত হয়? বিমস্টেক 1997 সাল প্রতিষ্ঠিত হয়। কত তারিখ? 6 জুন। ওকে, 1997 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এই বিমস্টেক নিয়ে বেশ কিছু তথ্য জানবো, যেগুলো পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাহলে বিমস্টেকের পূর্ণরূপ এটিও পরীক্ষায় আসে। তাহলে পূর্ণরূপ কি? বি আছে, এই বিতে হলো বে মানে কি? বঙ্গোপসাগর, বে অফ। আরেকটা বেতে কি হবে? বেঙ্গল, বে অফ বেঙ্গল। আইতে কি হবে? ইনিশিয়েটিভ, আইতে হলো ইনিশিয়েটিভ। তা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর। এম এ হলো মাল্টি মানে কি? বহু, মাল্টি সেক্টরাল, এসে হলো
সেক্টরাল, টিতে কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল, টিতে কি হবে? টেকনিক্যাল, টেকনিক্যাল, টেকনিক্যাল অ্যান্ড কি আছে? ই আছে, ইকোনমিক। ইতে হলো, ইতে কি হবে? ইকোনমিক, ইতে হলো ইকোনমিক। সিতে হলো কোঅপারেশন, সিতে হলো কোঅপারেশন। এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটি কোন ধরনের জোট? ধরন, এই জোট কোন ধরনের? অর্থনৈতিক জোট। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, এটি কোন ধরনের জোট? বিমস্টেক কোন ধরনের জোট? অর্থনৈতিক জোট। বিমস্টেক কোন ধরনের জোট? অর্থনৈতিক জোট। আমরা ইতোমধ্যে জেনেছি এই অর্থনৈতিক জোট প্রতিষ্ঠা হয় ব্যাংকক ঘোষণার মাধ্যমে। কি ঘোষণা? ব্যাংকক, ব্যাংকক ঘোষণার মাধ্যমে, ঘোষণার মাধ্যমে, ব্যাংকক ঘোষণার মাধ্যমে। কত সালে? 1997 সালে। আমরা ইতিমধ্যে জেনেছি 1997 সালের 6 জুন ব্যাংকক ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর, সদর দপ্তর হলো ঢাকা। ঢাকার কোথায়? গুলশানে, ঢাকার গুলশান। ঢাকার ব্যাংকক ঘোষণা, সরি, ঢাকার গুলশানে। মোট সদস্য যে দেশগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সংক্ষেপে লিখলাম বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, তাহলে কি হলো? বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, আর কি থাকলো? থাইল্যান্ড। মোট কয়টি? 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে মোট সদস্য রাষ্ট্র কয়টি? 7টি। প্রায় পরীক্ষায় আসে মোট সদস্য রাষ্ট্র কতটি? এই বিমস্টেকের মোট সদস্য রাষ্ট্র হলো 7টি। এই বিমস্টেকের বর্তমান যিনি মহাসচিব, মহাসচিব ইন্দ্রমণি পান্ডে, ভারতের। বিমস্টেকের বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আরো কিছু জানবো। এই বিমস্টেক বাদে বাংলাদেশে কিন্তু আরো কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর আছে, যেমন আন্তর্জাতিক পাট গবেষণা, আন্তর্জাতিক কি? পাট স্টাডি গ্রুপ নামে পরিচিত, যদিও আন্তর্জাতিক পাট স্টাডি গ্রুপ। তার সদর দপ্তর কোথায়? ঢাকা। আবার আমাদের যে সিরডাপ, এই সিরডাপেরও কিন্তু সদর দপ্তর হলো ঢাকা। তারপরে ICDDRB, এটির সদর দপ্তরও ঢাকা। তার মানে বিমস্টেক ব্যতীতও আরো কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমরা দেখলাম যে তার সদর দপ্তর কোথায়? ঢাকায় অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিমস্টেক নিয়ে যে আলোচনা করলাম এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং সকল প্রশ্নই আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা পরবর্তী স্লাইডে চলে আসছি। তার আগেই আমি কিছু কমেন্ট নিব। আমার প্রিয় শিক্ষার্থীরা কি লিখছে একটু দেখি। ফয়সাল, ঢাকায়, গুলশান। ওকে, থ্যাংক ইউ। জাহাঙ্গীর আলম, 1997 সালে ব্যাংকক ঘোষণা, রাইট। অর্থনৈতিক জোট, 3টি প্রশ্ন আছে। কোথায়? ব্যাংককে। কত সালে? 97 সালে। কোন ঘোষণার মাধ্যমে? ব্যাংকক ঘোষণার মাধ্যমে। এটি একটি অর্থনৈতিক জোট।
থ্যাংক ইউ। এরপরে আমি দেখি জাহাঙ্গীর আলম পরবর্তী সময়ে আরো কিছু কমেন্ট চলে আসছে। ইমরান হাসান, ইমরান গুলশানে, ওকে ধন্যবাদ। পেইড ব্যাচে ভর্তি হয়েছিলাম, আজকে বইটা হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ, জেনে ভালো লাগলো। সুরমা, নিচের আমরা প্রশ্ন যে 3 নম্বর এটি সলভ করবে এখন। নিচের কোন সংস্থাটি বিশ্বে সমাজসেবা প্রদান করে? এখানে আমাদের 4টি সংস্থা আছে, UNFPA, IMF, UNICEF, ইউনিসেফ, IDB। এই 4টি অপশন থেকে আমরা সঠিক অপশনটি বেছে নেব এবং সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবো। সুপ্রিয় শিক্ষার্থী, বেশি বেশি করে শেয়ার করব, নিজের ফেসবুক এবং বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার দিব যেন পরবর্তীতে আমরা ক্লাসটি দেখতে পাই। এখন আরো একটু আমি কিছু কমেন্ট এখানে দেখি। সময়ের লিপিকার, আলহামদুলিল্লাহ, জ্ঞান সমৃদ্ধ ক্লাস শুরু হয়েছে, ধন্যবাদ। আব্দুল জলিল, গোয়া, ইন্দ্রমণি পান্ডে, জাহাঙ্গীর আলম, ওকে। ইমরান হাসান, জাহাঙ্গীর আলম 7টি, ওকে। পূর্বতন ক্লাসের আমরা পরবর্তী যে স্লাইড আমরা দেখি, নিচের কোন সংস্থাটি সমাজ সেবা প্রদান করে? এখানে 4টি সংস্থা আছে, তার আলাদা আলাদা এখানে বিষয় আমরা নামের মধ্যে দিয়ে বুঝতে পারি। যেমন পি তে পপুলেশন নিয়ে কাজ করে, এম এ হলো মানিটারি কাজ করে, তারপরে সি তে চিলড্রেন নিয়ে কাজ করে, তাই না? ডি তে হলো ডেভেলপমেন্ট। তাহলে আমি কিন্তু ক্লু দিয়েছি অলরেডি, 4টা অপশন থেকে 4টি ক্লু দিয়েছি। এই 4টি ক্লু থেকে, 4টি যোগসূত্র থেকে আমরা সঠিক উত্তর নিব, নিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার, মেনশন করব, হাইলাইটস করব এবং এই কোর্স সম্পর্কে জানতে MS বা GS লিখে কমেন্ট করব। দেখা যাক। তিথি ইসলাম প্রীতি, ইউনিসেফ, ওকে। জামালউদ্দিন গোয়া, সাইদুর রহমান শুকুর, গোয়া, ওকে। সময়ের লিপিকার, গোয়া। আমি আমার সঠিক উত্তরটি পেয়েছি। আমরা তাহলে জানলাম নিচের কোন সংস্থাটি বিশ্বে সমাজ সেবা প্রদান করে? ইউনিসেফ। তাহলে আমরা জানলাম সমাজসেবা প্রদান করে কে? UNICEF, ইউনিসেফ সমাজসেবা প্রদান করে। তাহলে ইউনিসেফের পূর্ণরূপ আমরা একটু জানবো। ইউনাইটেড নেশন, ইতে হলো UN মানে জাতিসংঘ, ইউনাইটেড নেশন। হ্যাঁ, তারপরে কি আই আছে, আইতে হলো ইন্টারন্যাশনাল, সিতে কি চিলড্রেন, সিতে হলো চিলড্রেন্স ফান্ড। কেমন ফান্ড? ইমার্জেন্সি ফান্ড। এই যে ইটা এখন সাধারণত আগে ছিল, এটা ব্যবহার করে না, তারপরে আমি এখানে দিই ইমার্জেন্সি, CY। কেমন ফান্ড? ইমার্জেন্সি ফান্ড। তাহলে আমরা জানলাম ইউনিসেফের পূর্ণরূপ। ইউনিসেফ এর প্রতিষ্ঠা সন 1946 সালে। সদর দপ্তর, মাঝে মাঝে প্রশ্ন আছে, সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হলো নিউ ইয়র্ক। সদর দপ্তর হলো নিউ ইয়র্ক, আমেরিকা। নিউ ইয়র্ক, আমেরিকা। তাহলে আমরা ইউনিসেফ সম্পর্কে জানলাম, তার পূর্ণরূপ, প্রতিষ্ঠার সন। আমরা যে কাজটি করব প্রতিদিন, আমরা যখন ক্লাসটি শুরু হওয়ার আগেই আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবো, কাগজ কলম নিয়ে আমরা রেডি থাকবো এবং ক্লাসটি নোট করে রাখবো, যেন পরবর্তীতে আমরা কি করতে পারি, কাগজ কলমেও আমরা ম্যানুয়ালি পড়তে পারি। এবং আমরা যখন অবসর সময় যাবে, তখন অবসর সময় আমরা ক্লাসটি শেয়ার করে রাখবো, যেন অবসর সময়ে আমরা ক্লাসটি কি করতে পারি, দেখার সুযোগ পাই। সুতরাং আর খুব বেশি সময় নিব না, ক্লাস অতি দ্রুত সময় আমরা শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, জ্ঞান হোক শক্তি, পরিশ্রম হোক পরিচয়, আর সাফল্য হোক প্রতিটি শিক্ষার্থীর প্রাপ্য অর্জন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবারও প্রশ্ন চলে যাব। আমাদের প্রশ্নটি ছিল, নিচের কোন সংস্থাটি বিশ্বে
সমাজসেবা প্রদান করে। আমরা ইতোমধ্যে সঠিক উত্তর আমার শিক্ষার্থীদের মাধ্যমে আমরা জেনেছি যে আমাদের ইউনিসেফ, জাতিসংঘের শিশু তহবিল, আন্তর্জাতিক শিশু তহবিল যেটি ইউনিসেফ, এই ইউনিসেফ মূলত সমাজসেবা নিয়ে কাজ করে। আর এখানে আছে UNFPA অর্থাৎ জাতিসংঘ কি ফান্ড, পপুলেশন ফান্ড। এই জাতিসংঘের জনসংখ্যা তহবিল বাংলায় যেটি, এই জনসংখ্যা তহবিল মূলত জনসংখ্যা সংক্রান্ত এবং তার তহবিল নিয়ে কাজ করে আমরা জেনেছি। পরে আমরা যে এই স্লাইডের মধ্যে আমরা আরো কিছু আমাদের যে অপশন ছিল সেই অপশন থেকে আমরা জানলাম IMF, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। 1944 সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এটি গঠিত হয় এবং এই সম্মেলনের মাধ্যমে আরেকটি প্রতিষ্ঠান কিন্তু গঠিত হয়েছিল, সেটির নাম হলো বিশ্ব ব্যাংক। এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল তার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, USA, অর্থাৎ USA এর ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর। এটি কার্যক্রম শুরু করেছিল কত সালে? 1947 সালের 1 মার্চ। এই প্রশ্ন BCS সহ ব্যাংকে বিভিন্ন নন ক্যাডার পরীক্ষায় বারংবার আসছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে কার্যক্রম শুরু করে? 1947 সালের 1 মার্চ। কেমন? এরপরে আমাদের অপশন থেকে আরেকটি বিষয় আমরা এখানে দেখছি আইডিবি কি? আইডিবি মূলত এটি হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক। এই ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক যেটি, এটি জেদ্দা, সৌদি আরবের জেদ্দায় এর সদর দপ্তর। সৌদি আরবের জেদ্দা 1975 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক উন্নয়ন ব্যাংক জেদ্দায় এটি প্রতিষ্ঠিত হয় 1975 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। আমরা পরবর্তী স্লাইডে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, আবার তোরা মানুষ হ চলচ্চিত্রের নির্মাতা কে? এখানে আমরা প্রথম অপশনে দেখি আলমগীর কবির, দ্বিতীয় অপশনে জহির রায়ান, তৃতীয় অপশন খান আতাউর রহমান, চাষী নজরুল। এরপরে আমি দেখি রেবেকা সুলতানা আমাকে সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রেবেকা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও অনুরূপ ভালো আছো। মহান রব্বুল আলামিন তোমাদেরকে যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এডুটোরিয়াল প্ল্যাটফর্মে আছো, এই প্ল্যাটফর্ম থেকে একটি কাঙ্ক্ষিত সরকারি চাকরি তোমরা পেতে পারো। ওকে, আবার তোরা মানুষ হয় যে চলচ্চিত্রটির সঠিক উত্তরটি আমি 4টি অপশন থেকে আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি দিতে সক্ষম হবে এবং তারা খুবই ভালো এবং তাদের যে নৈপুণ্য সেটি তারা প্রদর্শন করছে। আমি দেখি এখানে জহিরুল ইসলাম হায়াত বরাবরের ন্যায় সঠিক উত্তর দিয়েছে খান আতাউর রহমান। তাহলে আমরা জানলাম যে আবার তোরা মানুষ হ চলচ্চিত্রের নির্মাতা খান আতাউর রহমান। ওকে, খান আতাউর রহমান। আমরা এই অপশনগুলো থেকে আমরা চলচ্চিত্র বিষয়ক যে প্রশ্নগুলো সেগুলো শিখব। আমরা বাংলাদেশের চলচ্চিত্রের জনক, অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র এর জনক জব্বার খান 1956 সালে মুখ ও মুখোশ, কত সালে? 1956 সালে মুখ ও মুখোশ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ভারতীয় উপমহাদেশ চলচ্চিত্রের নাম, ভারতীয় উপমহাদেশ সংক্ষেপে লিখলাম হীরালাল সেন, তিনি ছিলেন জনক। হীরালাল সেন ভারতীয় উপমহাদেশের। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বেশি সময় নেব না। এখানে আলমগীর কবির কমেন্টস, সময়ের লিপিকার সাইন ইসলামকে মেনশন করছে। রেবেকা সুলতানা আগেই পড়েছি। খান আতাউর রহমান, রেবেকা সুলতানা, ওকে ঠিক আছে। মামুদা খাতুন, ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন। এই হীরালাল সেন
আলমগীর কবিরের প্রামাণ্য চলচ্চিত্র যেটি পরীক্ষায় বারংবার আসে, লিবারেশন ফাইটার্স। লিবারেশন ফাইটার, লিবারেশন ফাইটার্স, তার বিখ্যাত প্রামাণ্য চিত্র। ধীরে বহে মেঘনা তার আরেকটি পূর্ণ চলচ্চিত্র, ধীরে বহে মেঘনা। ওকে, তাহলে আমরা জানলাম আলমগীর কবিরের দুইটা। জহির রায়হানের বিখ্যাত উপন্যাস আমরা দেখেছিলাম আরেক ফাল্গুন, তাই না? এই জহির রায়হান কিন্তু অনুরূপ ভাবে চলচ্চিত্রকার। জহির রায়হান তার খুব বিখ্যাত একটি চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া। এই জীবন থেকে নেওয়া চলচ্চিত্র কত সালে নির্মিত হয়েছিল? 70 সালে। এই চলচ্চিত্রের বিশেষ বৈশিষ্ট্য কি ছিল? জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছিল। জাতীয় সঙ্গীত সর্বপ্রথম পরিবেশন করা হয় জহির রায়হানের জীবন থেকে নেওয়া। এই জহির রায়হানের আরো দুটি প্রামাণ্য চিত্র, এটি চলচ্চিত্র, আরেকটি হলো প্রামাণ্য চিত্র। প্রামাণ্য চিত্র যেটি ছিল এ স্টেট ইজ বর্ন, এ স্টেট ইজ বর্ন, স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড। ওকে, খান আতাউর রহমান তো আমরা ইতিমধ্যে জেনেছি। আবার তোরা মানুষা, চাষী নজরুল ইসলাম তার বিখ্যাত চলচ্চিত্র হাঙ্গর নদীর গ্রেনেড, হাঙ্গর নদীর গ্রেনেড সংগ্রাম। তাহলে আমরা 4 নম্বর যে আমাদের এখানে প্রশ্ন ছিল, আবার তোরা মানুষা চলচ্চিত্রের পরিচালক খান আতাউর রহমান, এবং আমাদের 4টি অপশন থেকে আমরা কোরিলেট করে আমরা অনেক বিষয় জানলাম। আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে কিছু কমেন্ট আমি নিতে চাই। মেহজাবিন হক সে লিখছে বাংলাদেশের চলচ্চিত্রের জনক, ওকে। ভারতীয় উপমহাদেশের জনক হিরালাল সেন, থ্যাংক ইউ, খুবই ভালো। আব্দুল্লাহ মোর্শেদ পিডিএফ, ওকে, সে পিডিএফ পেতে চাই সম্ভবত, এটা জরুরি দেওয়া হবে তাকে। প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইড, স্টেট ইজ বর্ন খুবই গুরুত্বপূর্ণ। জহির রায়হানের জীবন থেকে নেওয়া, সঙ্গম, কাছের দেওয়াল, কখনো আসেনি। অনেকগুলো চলচ্চিত্র, আমি জাস্ট গুরুত্বপূর্ণগুলো পড়িয়েছি, কেননা আমাদের আরো অনেকগুলো প্রশ্ন সমাধান করতে হবে। আমরা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে এমন প্রশ্নগুলো সমাধান করছি। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। পরবর্তী স্লাইডের আমাদের যে সুন্দর একটি প্রশ্ন এখানে আমরা দেখছি, সবাই অবগত, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই প্রশ্নটি আশা করি আমার শতভাগ স্টুডেন্ট সঠিক উত্তর দিতে পারবে, কারণ আমাদের জীবনের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রাসঙ্গিক প্রশ্ন। সঠিক উত্তর আমরা প্রত্যাশা করি কমেন্টের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কোন তারিখ পালিত হয়। কোন তারিখ পালিত হয় এখানে আমাদের 4টি দেওয়া আছে, 26 মার্চ, 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর এবং 21শে ফেব্রুয়ারি। শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী কি? মহান মুক্তিযুদ্ধের সময় যারা বিশেষ করে লেখনীর মাধ্যমে বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনায় মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিল, যাদের লেখনীর মাধ্যমে, এই বুদ্ধিজীবীদের মধ্যে কারা ছিলেন? প্রধান ছিলেন যারা শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং যারা সৃজনশীল সুকুমার বৃত্তি কাজের সঙ্গে যুক্ত ছিল বিভিন্ন। অর্থাৎ আমরা জানলাম শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের যারা মহান মুক্তিযুদ্ধে অবদান রাখতো, কি দিয়ে? বুদ্ধিবৃত্তি দিয়ে, মানে অর্থাৎ বুদ্ধি দিয়ে। এই জন্য বুদ্ধি দিয়ে যারা জীবিকা নির্বাহ করতেন তাদেরকে কিন্তু আমরা বুদ্ধিজীবী বলি। এখন এই বুদ্ধিজীবী দিবস কত তারিখ এটি আমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। ইতোমধ্যে আশা করি আমার অনেক স্টুডেন্ট, নাহিদা গ 14 ডিসেম্বর, ওকে। এসবি হরিদাস ঘোষ 5-এর চি রাইট, ওকে। রেজওয়ান বিন তানজিম, রেজওয়ান আলী 14 ডিসেম্বর, ওকে। সবাই সঠিক উত্তর দিয়েছে। রেজওয়ান আলী সালাম জানিয়েছে, আমি সালাম গ্রহণ করছি, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শহীদ বুদ্ধিজীবী বিজয় দিবস 16 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী 14 ডিসেম্বর, শামীম রেজা রাইট।
মাসুম বিল্লাহ, রেবেকা, সুলতানা সবাই সঠিক উত্তর দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা জানলাম যে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস হলো 14ই ডিসেম্বর। এখানে আমরা যে অপশনগুলো এখানে দেখি, 26শে মার্চ আমাদের জাতীয় দিবস, এটি জাতীয় দিবস, এবং মহান স্বাধীনতা দিবস এটি 3 অক্টোবর। খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু লিখে রাখবো। 3 অক্টোবর 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26শে মার্চকে জাতীয় দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেন। 3 অক্টোবর 1980 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বীর উত্তম খেতাব প্রাপ্ত। 16 ডিসেম্বর আমরা সবাই অবগত, 16 ডিসেম্বর 1971 সালে ঢাকার রেসকোর্স ময়দানে 93,000 সৈন্যবাহিনী নিয়ে আমির আব্দুল্লাহ খান নিয়াজি কি করেছিলেন? জগৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করেছিলেন 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, অর্থাৎ পৃথিবীর মানচিত্রে লাল সবুজের যে পতাকা সেটি আমাদের অর্জিত হয়েছিল এবং আমরা স্বাধীন হয়েছিলাম পাকিস্তানদের নিকট থেকে। 14 ডিসেম্বর আমরা জানি, 14 ডিসেম্বর আরেকটি রিলেভেন্ট প্রশ্ন। এই 14 ডিসেম্বর এখানে প্রশ্ন আসে, কারা এই 14 ডিসেম্বরের হত্যাকাণ্ডে যুক্ত ছিল? আল বদর আর আল শামস, এই দুটি। পরবর্তী স্লাইডে আমরা চলে আসছি, 6 নম্বর প্রশ্ন। আমরা দেখছি বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? জাতীয় গাছের প্রশ্ন হলো জাতীয় গাছের নাম। এর থেকে সহজ প্রশ্ন আর দ্বিতীয়টি নাই। তবুও সহজ প্রশ্ন অনেক সময় সহজে বলা যায় না এবং অনেক ক্ষেত্রে আমরা ভুল উত্তর দিয়ে থাকি। কমেন্ট শামীম রেজা, 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, রাইট। 1999 সালের 17ই নভেম্বর এটি আমাদের ঘোষণা করেছিল ইউনেস্কো। ওকে, রেবেকা সুলতানা, আল বদর, আল শামস, রাইট। মাসুম বিল্লাহ, খ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বেশি বেশি করে শেয়ার করব, লাইক, কমেন্ট এবং মেনশন, হাইলাইটস এগুলো করব। এডিটোরিয়াল পেজকে আমরা প্রমোট করব এবং এই পেজের সঙ্গে আমরা থাকব। কেমন? এই পেজ খুবই গুরুত্বপূর্ণ বাসায় বসে একটি স্মার্ট সরকারি চাকরির প্রস্তুতির জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমি কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর প্রত্যাশা করছি। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? কলা গাছ সব জায়গায় দেখা যায়, তাই না? আম গাছও সব জায়গায় দেখা যায়, কাঁঠাল গাছও দেখা যায়, আবার আপেল গাছ দেখা যায় কালে ভদ্রে নতুন করে ছাদ কৃষিতে। বন্ধু একটু পানি খাই। ওকে, আম গাছ, রাইট। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, আম গাছ। তাহলে আমরা জানলাম বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ, খুবই গুরুত্বপূর্ণ। 2010 সালে আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়। জাতীয় বৃক্ষ, যেটি আমরা জাতীয় গাছও বলতে পারি, জাতীয় বৃক্ষ আমাদের। তাহলে জাতীয় বৃক্ষ আম গাছ কত সালে ঘোষণা করা হয়? 2010 সালে। আমাদের যে জিআই পণ্য, এখনো পর্যন্ত জিআই পণ্য 7টি আম স্বীকৃতি পেয়েছে। জিআই পণ্য হিসেবে 7টি আম, যেমন ক্ষীরসাপাতি আম, ফজলি আম, এরকম মোট 7টি আম কি হয়েছে আমাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে। আমরা এজন্য পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টা আপডেট হয়ে নেব। ওকে, আমের বৈজ্ঞানিক নাম আমরা জানি ইন্ডিকা ম্যাঙ্গিফ্রা। এখন আমরা আরেকটু জানবো গৌরমতি কিসের নাম? একটা আমের নাম, নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন। গৌরমতি কিসের নাম? আমের নাম। এই আম গবেষণা কেন্দ্র কোথায় আছে? আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাই। আর সবচেয়ে বেশি আম হয় কোথায়? সম্প্রতি নওগাঁ। সম্প্রতি সবচেয়ে বেশি আম হয়, বেশি আম নওগাঁয়। আর আম গবেষণা
আম গবেষণা কোথায় আছে? চাঁপাইনবাবগঞ্জ। কলা গাছ, কলার উন্নত জাত অগ্নিস্বর, কলার উন্নত জাত অগ্নিস্বর এবং বীরজবা। ওকে, থ্যাংক ইউ। বীরজবা। ওকে, কাঁঠালের নাম হলো কণ্ঠক, জাস্ট জানাই রাখি, পরীক্ষায় জাস্ট এতটুকু আসে। থ্যাংক ইউ। কাঁঠালের নাম হলো পানস, আর একটা নাম হলো কণ্ঠক। কাঁঠালের আর একটা নাম হলো কণ্ঠক, আমরা একটু জেনে রাখলাম। আপেল নিয়ে আর ব্যাখ্যা করব না, পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি অনেক বিষয় জানলাম। এই যে আমাদের প্রশ্ন 7, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? এই সাল এখানে আমাদের চেয়েছে, এখানে সাল আমরা দেখছি 1905, 11, 21 এবং 35। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দেব। আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ, শামীম রেজা। ওকে। নওগাঁ বেশি আম হয়, রেজন আলী রাইট। রেবেকা সুলতানা, নওগাঁ জেলা। ওকে। সুমায়া আক্তার, আম গাছ। ওকে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। সুমায়া আক্তার, রেজন আলী, শামীম রেজা। আরো অনেক কমেন্ট প্রত্যাশা করছি। রেজন আলী তিনি সঠিক উত্তর দিয়েছেন 1921। রেজন আলী, মাসুম আলী। ওকে। শামীম রেজা 21। নাহিদা, সাইদুর রহমান, রেবেকা সুলতানা, সুমাইল লিপিকার, কার্তিক চন্দ্র, জহিরুল ইসলাম হায়াত, রেবেকা সুলতানা, সবাই তোমরা সঠিক উত্তর দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সঠিক উত্তর পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে। 21 সালে। আমরা খুব কম সময়ের মধ্যেই আমরা এই স্লাইড, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। এই বঙ্গভঙ্গের ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গের ক্ষতিপূরণ স্বরূপ, ক্ষতিপূরণ। এবং ওই সময় যিনি ঢাকার নবাব ছিলেন স্যার সলিমুল্লাহ, এই স্যার সলিমুল্লাহর কিন্তু প্রচেষ্টা ছিল। স্যার সলিমুল্লাহ ঢাকার নবাব পরিবারের সদস্য। স্যার সলিমুল্লাহ খান, যিনি মুসলিম লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 1912 সালে নাথান কমিশন গঠিত হয়েছিল। এই কমিশনের সদস্য ছিল মোট কতজন? মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, 13 জন। তাহলে আমরা এই ক অপশন থেকে কিন্তু জানলাম বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 সালে। এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল 11 সালে। বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গর পরে কি হয়? বঙ্গভঙ্গ যেটি হয় সেটি বাতিল হয়, রদ হয়। কত সালে? 11 সালে। 11 সালে। এই 11 সালে আরেকটি ঘটনা ঘটে যেটি কার্যকর হয়, অর্থাৎ কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর। 11 সালে ঘোষণা হয়, 12 সালে কার্যকর হয়। ওকে। 1921 সালে আমরা জেনেছি। 35 সালে কি হয়? ভারত শাসন আইন কত সাল? 1935। ওকে। রেজন আলী, 1905 বঙ্গভঙ্গ হয়। আজ এই প্রথম প্ল্যাটফর্মে ক্লাস করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। রেবেকা সুলতানা, ক্লাস, প্রত্যেকটি ক্লাস এরকমই অসাধারণ হয় এই প্ল্যাটফর্মে। তুমি এবং তোমার সহপাঠী যারা আছে তারা অবশ্যই আসবে। আমি 36তম বিসিএস এর মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি বিএল কলেজ দৌলতপুর খুলনা কর্মরত আছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এই অক্লান্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এই স্লাইড পরবর্তীতে দেখব। নতুন আরেকটি স্লাইড আমরা পেয়ে গেছি। এখানে আমাদের যে প্রশ্ন, বাংলার নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন কে? এখানে আমরা 4টা অপশন দেখছি, লক্ষণ সেন, ইলিয়াস শাহ, আকবর এবং বিজয় সেন। এই 4টি অপশন থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বেশি বেশি করে শেয়ার করব, লাইক, কমেন্ট, মেনশন, এবং আমরা কি করব, এটা নিজের ফেসবুকে পারলে শেয়ার করে রাখবো, তাহলে খুবই অর্থবহ হয়। পরবর্তীতে এটি আমরা দেখার সুযোগ পাবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর জানিয়ে দিব। মাসুম বিল্লাহ, রেজন আলী, জহিরুল ইসলাম, সুমায়া আক্তার, স্যার আপনি অনেক সুন্দর করে ক্লাস নেন। রেবেকা সুলতানা, মাহবুবা আহমেদ, সেলিনা, রেবেকা সুলতানা, আব্দুল জলিল, নাহিদা আলম, রেজন ইবনে তানজিম। ওকে। মাসুম বিল্লাহ, মাহবুবা মিম, রেবেকা সুলতানা, সুমাইল লিপিকার, আব্দুল জলিল। হ্যাঁ, ওকে। আমরা কমেন্টের মাধ্যমে অনেকগুলো শিক্ষার্থীর মাধ্যমে সঠিক উত্তর জেনেছি। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিলেন? সম্রাট আকবর। তাহলে আমরা জানি সম্রাট আকবর কে চালু করেছিলেন?
সম্রাট আকবরের মূল নাম হলো জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এটি একটু জেনে রাখবো, জালালউদ্দিন মোহাম্মদ, আমি সংক্ষেপে লিখলাম আকবর। জালালউদ্দিন মোহাম্মদ আকবর তিনি কি ছিলেন? মুঘল সম্রাট। এই জালালউদ্দিন মোহাম্মদ আকবর জালালউদ্দিন মোহাম্মদ আকবর যিনি 1584 সালের 11 বা 12 মার্চ তিনি কি করেন? বাংলা সন চালু করেন। এই বাংলা সন কেন চালু করেছিলেন? বাংলা সন তিনি চালু করেছিলেন খাজনা আদায়ের জন্য। আর এই খাজনা আদায়ের জন্য পয়লা বৈশাখ চালু হয়েছিল। খাজনা আদায়, কেমন? খাজনা আদায়ের জন্য এই 1584 সালের এই বাংলা সন চালুর মধ্য দিয়ে কি চালু হয়েছিল? বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ। কেমন? এই নববর্ষ বা পয়লা বৈশাখ চালু করতে গিয়ে কি করেছিলেন? হাল খাতা প্রচলন করেছিলেন। হাল মানে কি? অধুনা, আধুনিক। আর খাতা মানে কি? খাতা হলো সবসময় ছিল, পুরাতন খাতাকে বাদ দিয়ে নতুন খাতা, অর্থাৎ অধুনা খাতা, নতুন হিসাবের খাতা, সেটি হাল খাতা চালু হয়েছিল। আরেকটি চালু হয়েছিল পুন্নাহ। তাহলে মাঝে মাঝে পরীক্ষায় আসে পুন্নাহ কি ছিল? জমিদার কি করবেন? সুন্দর একটি খাবার মানে আয়োজন করবেন, খাবারের আয়োজন করবেন, এবং প্রজা যারা ছিল, রায়ত যারা ছিল, তারা খাজনা পরিষদের মাধ্যমে আপ্যায়িত হবেন। সেই আপ্যায়িত হওয়ার অনুষ্ঠানকে বলে পুন্নাহ। কেমন? এই পহেলা বৈশাখ চালু করতে সম্রাট আকবরকে কে সাহায্য করেছিল? আমির ফতেউল্লাহ সিরাজি। আমির ফতেউল্লাহ সিরাজি। কেন সিরাজি? মানে তিনি সিরাজনগর থেকে এসেছিলেন। সিরাজনগর কোথায় ছিলেন? সিরাজনগর ছিল হলো ইরানে। এবং রাজা টোডরমল, এই দুইজন ব্যক্তির অবদান ছিল। রাজা টোডরমল, এই দুইজন। সম্রাট আকবরের যে নবরত্ন ছিল, সেই নবরত্নের সদস্য কারা ছিল? আমির ফতেউল্লাহ সিরাজি ছিলেন, রাজা টোডরমল ছিলেন, বীরবল ছিলেন। কেমন? তারপরে আবুল ফজল ছিলেন, আব্দুল আজিজ, কোকলতাজ, আব্দুর রহিম, এরা সবাই কি ছিলেন? সম্রাট আকবরের নবরত্নের সদস্য। এই সম্রাট আকবর নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি কি করেছিলেন? নিজের মতো ধর্ম তৈরি করেছিলেন। দ্বীন-এ ইলাহি ধর্ম তিনি তৈরি করেছিলেন। দ্বীন-এ ইলাহি তৈরি করেছিলেন। তিনি মনসবদারি প্রথা চালু করেছিলেন। মনসবদারি প্রথা তিনি আরো কি করেছিলেন? রাজপুত নীতি গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাকি অপশনগুলোতে দেখব। লক্ষণ সেন কে ছিল? শেষ হিন্দু রাজা, সেন বংশের সর্বশেষ হিন্দু রাজা ছিলেন তিনি, সর্বশেষ হিন্দু রাজা ছিলেন। এই ইলিয়াস শাহ কে ছিলেন? 1358 খ্রিস্টাব্দে সোনারগাঁও দখল করে সোনারগাঁওয়ের কে কেন্দ্র করে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, এবং তিনি সমগ্র বাংলাকে এক করেছিলেন। এবং শামসুদ্দিন ইলিয়াস শাহ শাহী বাঙ্গালিয়ান উপাধি নিয়েছিলেন এবং সমগ্র বাংলা এক করে নাম দিয়েছিলেন মুলুকে বাঙ্গালা। সম্রাট আকবর সম্পর্কে আমরা ইতোমধ্যে জেনেছি। আর এই যে প্রশ্ন আমরা দেখলাম এবং শিখলাম, আশা করি আমরা উপকৃত হব পরীক্ষার জন্য। পরবর্তী স্লাইড, 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, মালয়েশিয়া। শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, মালয়েশিয়া। এই 4টি অপশন থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব। রেজওয়ান আলী হালকাতা পুন্নাহ। রেজওয়ান আলী পয়লা বৈশাখ চালু করতে সাহায্য করেছিলেন ফতেউল্লাহ সিরাজি। ওকে। রাজা টোডরমল, মাসুম বিল্লাহ গোয়া, রেজওয়ান আলী গোয়া, বাংলাদেশ। ওকে, রেজওয়ান আলী, আমি অনেকগুলো সঠিক উত্তর পেয়েছি। মাসুম বিল্লাহ, রেজওয়ান বিন, ঠিক আছে, তানজিম, মাহবুবা মিম, নাহিদা, সোমাইল লিপিকার। সোমাইল লিপিকার স্যার, আপনার ক্লাস আমি সহ সকল স্টুডেন্ট মুগ্ধ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা প্রশ্নটি একটু দেখব, এবং যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। আমি সঠিক উত্তর পেয়েছি বাংলাদেশ। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। তাহলে বদ্বীপ কেন নাম? মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র, গঙ্গা এবং ব্রহ্মপুত্র গাঙ্গীয় দ্বীপ। বদ্বীপ কেন নাম?
কারণ আমি এখানে গ্রিক ডেল্টা, অর্থাৎ গ্রিক ডেল্টা যেটি গ্রিক শব্দ, এটি হলো গ্রিক ডেল্টার মতো দেখতে। গ্রিক ডেল্টা, গ্রিক ডেল্টার মতো দেখতে। আর গ্রিক ডেল্টাটা দেখতে কিসের মতো? বাংলা বয়ের মতো, এই জন্য নাম হয়েছে দ্বীপ। আর এই দ্বীপ বলতে মূলত বাংলাদেশের বেশিরভাগ অংশ, বিশেষ করে সুন্দরবন থেকে শুরু করে, আমি এখানে দুইটা নাম লিখছি, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, যেটি গাঙ্গীয় দ্বীপ নামে পরিচিত, এবং এটা গ্রিক ডেল্টার মতো এই জন্য। কেমন? তাহলে আমরা পৃথিবীর বৃহত্তম দ্বীপ জানলাম। এখন এখানে আমরা রিলেভেন্ট করে কিছু প্রশ্ন শিখব। ডেল্টা প্ল্যান, ডেল্টা প্ল্যান, এটি বিসিএস এ আসছে। ডেল্টা প্ল্যান খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেল্টা প্ল্যান যেটি মহাপরিকল্পনা বাংলাদেশ গ্রহণ করেছে, কোন দেশের আদলে? নেদারল্যান্ডের আদলে, অর্থাৎ নেদারল্যান্ডের অনুকরণে। তাহলে এই ডেল্টা প্ল্যান বলতে আমরা কি বুঝি? দ্বীপ পরিকল্পনা, দ্বীপ পরিকল্পনা। কেমন? এই দ্বীপ যে পরিকল্পনা, এটা নেদারল্যান্ডের আদলে। এটা আমরা বিভিন্ন পরীক্ষায় আসে যে ডেল্টা প্ল্যান গ্রহণ করেছে কোন দেশের আদলে? নেদারল্যান্ডের অনুকরণ এবং অনুসরণে এটি করা হয়। দেখি প্রিয় শিক্ষার্থীরা অনেক কমেন্ট করছে। তারা অলোকেশ মন্ডল গ, আফরোজা বেগম, রেবেকা হালিম, রেজওয়ান আলী, রেবেকা সুলতানা। আমরা বেশি বেশি করে শেয়ার করব এবং কমেন্ট করব। সুমাই আক্তার লিখছে, স্যার আপনি অনেক সুন্দর করে বোঝান, থ্যাংক ইউ স্যার, তোমাকেও অভিবাদন ও শুভেচ্ছা। এরপরে আমরা, যেহেতু আমরা দ্বীপ নিয়ে আমাদের প্রশ্ন ছিল, আমরা দ্বীপ শিখলাম। কেন দ্বীপ? আমরা দেখলাম গ্রিক ডেল্টার মতো দেখতে, গ্রিক ডেল্টা, তাই না? ডেল্টা কিসের মতো দেখতে? বয়ের মতো দেখতে, এই জন্য আমরা দ্বীপ পরিকল্পনা করছি। ওকে, যেহেতু ডেল্টা, এই জন্য আমরা ডেল্টা প্ল্যানও বলি। 2021 বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। ডেল্টা প্ল্যানটা মূলত কি? বৈশ্বিক যে জলবায়ু মোকাবেলা, পরিবেশ মোকাবেলা এবং মানে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে টিকে থাকার জন্য জলবায়ুর সঙ্গে যে পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা, সেটি ডেল্টা প্ল্যান। এখানে আমরা আর বেশি কিছু দেখব। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানী আমরা জানি নতুন জয়বর্ধনপুরে কোর্টে। এই শ্রীলঙ্কার বিখ্যাত একটা সমুদ্র বন্দর হাম্বান টাটা, এটি কিন্তু পরীক্ষায় আসবে। হাম্বান টাটা কোন দেশের সমুদ্র বন্দর? শ্রীলঙ্কার সমুদ্র বন্দর। মালদ্বীপ, মালদ্বীপ হলো কোন মহাসাগরে আছে? ভারত মহাসাগরে। এটি পরীক্ষায় প্রশ্ন আসে। মালদ্বীপ কোন মহাসাগরে? ভারত মহাসাগরে, ভারত মহাসাগরে। এবং মালদ্বীপের রাজধানী হলো মালে, এবং তার মুদ্রার নাম আগে ছিল রুপায়া, এখন রুপিহা, রুপিহা, রুপায়া থেকে রুপিহা। আর মালয়েশিয়া আমরা যেটি জানি, এই মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, এটা হলো তার প্রশাসনিক রাজধানী, এটা তার প্রশাসনিক রাজধানী। এই মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত, রিঙ্গিত, মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত। কেমন? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে যাব। আশা করি এই স্লাইড থেকে আমরা উপকৃত হব। হ্যাঁ, আমরা পরবর্তী স্লাইডে চলে আসছি। 10 নম্বর প্রশ্ন, 2030 সালে বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? কয়টি দেশে অনুষ্ঠিত হবে? আমরা বেশি বেশি করে শেয়ার করব এবং কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর জানিয়ে দেব। ডেল্টা প্ল্যান 2021, নেদারল্যান্ড, আফরোজা বেগম। হ্যাঁ, রাইট। সময় লিপিকার, ভোলাকেও বাংলাদেশকে বদ্বীপ বলা হয়, আবার এটা একটা দ্বীপ জেলা। ওকে, সময় লিপিকার, বাংলাদেশের বদ্বীপ জেলা কোনটি? ভোলা। ভোলাকে বলা হয় দ্বীপের রানী। ভোলা হলো মেঘনা নদীর তীরে। বাংলাদেশের তিনটি জেলা আবারও মাইন্ড ম্যাপিং করে ফটোজেনিক মেমোরিতে নিতে পারো। বাংলাদেশের 3টি জেলা নদীর নামে ভোলা, ফেনী এবং পটুয়াখালী। ওকে, ভোলাকে বলা হয় দ্বীপের রানী এবং এটি বদ্বীপ। সময় লিপিকার, ওয়েল ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার চিন্তন বিম্বিত যুক্তি রাশিতে। মাহবুবা মিম লিখছে 3টি। আহমেদ সেলিনা ঘ, আহমেদ সেলিনা লিখছে ঘ, আব্দুল জলিল ঘ, তিতি ইসলাম 3টি, মাসুম বিল্লাহ ঘ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সঠিক উত্তর আশা করি কমেন্টের মাধ্যমে পাবো। মায়া লিখছে থ্যাংক ইউ স্যার, আরিফ স্যার, এবং আপনার ক্লাসগুলো বেশি ভালো লাগে, এটা জেনে আমারও ভালো লাগলো এবং দায়িত্ব বেড়ে গেল। রেজন আলী, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। নো,
এটা হলো 2030 সালের কথা বলা হচ্ছে। 2030 2030 2030 2026 সাল কিছুদিন আগেই আমাদের বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা, যে আনন্দ, সেটা কিছুদিন আগেই শেষ হলো। এখন আমরা নতুন করে 4 বছর পরে আবার পাবো 2000 কত সাল 30। ফেনী জেলাও তো নদীর নামে ফেনী নদী, রাইট, ফেনী নদীর নামে। এখন আমরা প্রশ্ন সমাধান করব। 2030 সালে বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে হবে? 6টি দেশে হবে। কয়টি দেশে হবে? 6টি দেশে। ক রেবেকা সুলতানা, ক তিথি ইসলাম, ক হাসান মাহমুদ, খ নো, ক। আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, একটু মাইন্ড ম্যাপিং করে ফটোজেনিক মেমোরিতে নেব। তাহলে আমরা জানলাম 2030 সালের বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে হবে? 6টি দেশে হবে। এই 2030 সাল কেন 6টি দেশে আমি একটু ব্যাখ্যা করব। 1930 সালে সর্বপ্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ চালু হয়েছিল। ফিফা বিশ্বকাপ ফুটবল চালু হয়েছিল কত সালে? 1930 সালে। এই 1930 সালে 2টি দেশের মধ্যে হয়েছিল। স্বাগতিক দেশ ছিল স্বাগতিক দেশ ছিল কে? উরুগুয়ে। এবং উরুগুয়ে কিন্তু চ্যাম্পিয়ন ছিল 1930 সালে, উরুগুয়ে। আর রানার্স আপ হয়েছিল কোন দেশ? আর্জেন্টিনা। তাহলে 19 সালে কয়টা দেশে হয়েছিল? আর 19 সাল থেকে আমরা যদি বলি 2030 সাল, তাহলে কত বছর? আমরা যদি হিসাব করে দেখি এটি 100 বছর। 100 বছর পর, রাইট, 100 বছর। যেহেতু 1930 সালে 2টি দেশে হয়েছিল, সেই 2টি দেশ কি? উরুগুয়ে এবং আর্জেন্টিনা। এবং শতবর্ষ ফিফা যে বিশ্বকাপ হবে, এই বিশ্বকাপ হবে 3টি মহাদেশে। কয়টা মহাদেশ? 3টি মহাদেশ প্লাস 6টি দেশ। 3টি মহাদেশ, 6টি দেশ। এই সময় কিন্তু জুলেরিমি কাপ চালু হয়েছিল। এই পুরস্কার দিয়ে বলা হয়েছিল কি হবে? জুলেরিমি কাপ। সেই সময় ফিফার সভাপতি ছিল। এবং এই কাপ প্রথম কারা খেলেছিল? আর্জেন্টিনা কিন্তু জুলেরিমে কাপ খেলেছিল এবং বারবারই তারা কি হয়েছিল? পরাস্ত হয়েছিল। কখনো এই জুলেরিমে কাপ নিতে পারেনি। এটি তাদের দুর্ভাগ্য, অথচ তাদের দিয়ে শুরু হয়েছিল। 2030 সালে 3টি মহাদেশ, 6টি দেশ। তাহলে 3টি মহাদেশ কি? দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকা আমরা একটা জানলাম। আফ্রিকা জানলাম। এবার ইউরোপ। তাহলে কয়টা মহাদেশ? 3টি মহাদেশে হবে। তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশের কয়টা দেশ থাকবে? এখানে 3টা দেশ আছে। যেহেতু আর্জেন্টিনা 30 সালে খেলেছিল এবং শতবর্ষী আর্জেন্টিনা, তাহলে উরুগুয়ে ছিল, উরুগুয়ে আছে। আমরা এভাবে মনে রাখতে পারি। উরুগুয়ে। আরেকটি হলো প্যারাগুয়ে। উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এই আফ্রিকার কোন দেশ? মরক্কো। মূলত এই মরক্কো আফ্রিকার। আর ইউরোপের 2টি দেশ আছে, একটা হলো স্পেন আর একটা পর্তুগাল। স্পেন ও পর্তুগাল। এই আফ্রিকা ইউরোপ মহাদেশের এই মাঝখানে কিন্তু মাত্র 13 বা 17 কিলোমিটার একটা জায়গা। এই জায়গাটা কি আছে? একটা প্রণালী আছে, জিব্রাল্টার। এই জিব্রাল্টার প্রণালী মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে। অর্থাৎ 2টি স্থলভাগ পৃথক করেছে কে? জিব্রাল্টার প্রণালী। সেই জায়গা 2টি কি? মরক্কো এবং স্পেন। এবং 2টি জলরাশিকে সংযুক্ত করেছে, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর। গেল তা মুছে। আর কেলেঙ্কারি। আফ্রিকা কেমন? তাহলে আমরা দেখলাম যে এই মূলত যে আয়োজক করছে কারা? মরক্কো, স্পেন এবং পর্তুগাল। কেমন? আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। 11 নম্বর স্লাইড। আমরা দেখছি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
এখানে আছে ঐক্য, সংহতি, মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, ধর্মীয় ঐক্য। বাঙালি জাতির জাতীয়তাবাদের ভিত্তি, বাঙালি জাতের জাতীয়তা ভিত্তি আমরা কমেন্টের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ। মরক্কো এবং স্পেন পৃথক করেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কমেন্ট না পড়ি। হ্যাঁ, তিথি ইসলাম। ওকে, প্রিয় শিক্ষার্থী, বাঙালি জাতির ভিত্তি হলো ঐক্য এবং সংহতি। বাঙালি জাতির ভিত্তি হলো ঐক্য, সংহতি। এই জাতীয়তাবাদ সম্পর্কে সংবিধানের কোথায় বলা আছে? জাতীয়তাবাদ সম্পর্কে সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদে বলা আছে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? 9 নম্বর অনুচ্ছেদে। আর এই 9 নম্বর অনুচ্ছেদে জাতীয়তাবাদের ভিত্তি কি বলছে? ঐক্য মানে একতা এবং সংহতি। সবাই, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক, অর্থাৎ বাঙালি। তাহলে এখানে আমরা জানলাম জাতি হিসাবে বাঙালি। সংবিধানের 6 নম্বরে জাতি হিসাবে কি আমরা? 6 নম্বরে জাতি হিসাবে বাঙালি, আর নাগরিক হিসাবে বাংলাদেশি, নাগরিক হিসাবে বিডি। কমেন্ট করতে তো চাই, কিন্তু তোর নাই তো। জহিরুল ইসলাম, ঐক্য সংহতি। রেজন আলী, ক। তিথি ইসলাম 11 ক, ঐক্য সংহতি। ওকে। আব্দুল জলিল, কার্তিক চন্দ্র, অলোকেশ মন্ডল, আব্দুল জলিল, রেজন বিন তাজিম। ওকে, আমি পরবর্তী স্লাইডে চলে যাব। বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? আমি সঠিক উত্তরে চলে আসলাম। মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্ব সমাজকর্ম দিবস পালন হয় লন্ডনে। এটা মূলত বিশ্ব সমাজকর্ম দিবস মার্চ মাসের মঙ্গলবার এটি পালিত হয়। হাসান ইমরান অনেকগুলো লাভ দিয়েছে। রেজওয়ান আলী, গ। ঐক্য সংহতি, আগের প্রশ্ন ছিল। হাসান ইমরান, রেবেকা হালিম শর্মা। তারপর আমি দেখি নতুন করে কমেন্ট প্রত্যাশা করছি, অনেক বেশি করে। আমরা এটি বেশি করে শেয়ার করব, লাইক করব, মেনশন করব। কোর্স সম্পর্কে জানতে, বিস্তারিত জানতে এমএস এবং জিএস লিখে আমরা কমেন্ট করব। তাহলে আমরা জানলাম বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ইউনিসেফের সদর দপ্তর। আমরা ইউনিসেফের সদর দপ্তর কিন্তু ইতোমধ্যে জেনেছি। কিভাবে জেনেছি? আমরা আগে একটি স্লাইডে দেখেছিলাম যে সমাজ সেবা কার্যক্রম পরিচালিত হয় কোন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে? ইউনিসেফ। সেখানে আমি দেখিয়েছিলাম যে ইউনিসেফের প্রতিষ্ঠিত কত সালে? 1946 সালে। এই ইউনিসেফ 46 সালে প্রতিষ্ঠিত হয়, রাইট? এবং 1965 সালে, নতুন একটি তথ্য, 1965 সালে কিন্তু ইউনিসেফ নোবেল পায়। এবং এই ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। ইউনিসেফের সদর দপ্তর হলো নিউ ইয়র্ক, ঠিক আছে, ইউএসএ। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে নিউ ইয়র্কে। আমরা এটি আগেই জেনেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সময় আমরা অপশন অনুযায়ী আরো কিছু জানতে পারি। লন্ডনে আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর। অ্যামনেস্টি আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার বিষয়ক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর জেনেভাতে কি আছে? আইএলও, উইপো, ডাব্লিউটিও, এইগুলো সদর দপ্তর কি? জেনেভাতে। নিউ ইয়র্কেতে কি আছে? ইউএন, আমরা জানলাম, তাই না? প্যারিসে কিসের আছে? ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে। হাসান ইমরান, সি। জয়নাব জেরিন জনি সুরমা, নিউ ইয়র্ক। হাসান ইমরান, শাবনুর আক্তার, নিউ ইয়র্ক। সময়ের লিপিকর। সবাই সঠিক উত্তর দিয়েছে, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। বিশ্ব অটিজম দিবস কোনটি? বিশ্ব অটিজম দিবস কোনটি? এখানে আছে 2 এপ্রিল, 2 ফেব্রুয়ারি, 2 জুন এবং 2 জুলাই। বিশ্ব অটিজম দিবস কোনটি? আমরা সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। সেটা অটিজম
অটিজম হলো মস্তিষ্কের স্বাভাবিক বিকাশজনিত স্নায়বিক স্নায়বিক সমস্যা। 1911 সালে এই অটিজম শব্দটি ব্যবহার করেছেন সর্বপ্রথম। কে করেছেন? ইউজিন বুলুয়ার। কেমন? অটিজম আমরা ইতিমধ্যে সঠিক উত্তর পেয়ে গেছি যে অটিজম দিবস রেবেকা সুলতানা 2 এপ্রিল সঠিক উত্তর দিয়েছে। মাহবুবা মিম 2 এপ্রিল। আসার পর মেনশন খুবই দুঃখজনক ভাই। সময়ের লিপিকার ক আসার পরে মেনশন না করাই সমীচীন, যেহেতু চলে আসছে একটু খেয়াল রাখবো। হাসান ইমরান 2 এপ্রিল, এটা ভালো লাগার জায়গা থেকে, এই জন্য আমরা মাইন্ড না করে সাইন করবো আর কি। মাইন্ড না করে আমরা সাইন করবো, অর্থাৎ ভালোভাবে আমরা দেখবো বিষয়টা। এরপরে আমরা দেখলাম যে আমাদের অটিজম যে দিবসটি 2 এপ্রিল, এটা আমাদের সঠিক উত্তর। এই যে আমরা পরের স্লাইডে চলে আসলাম। তাসনিম কোন দেশের কি সংবাদ সংস্থা? তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখব। তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা? হাসান ইমরান খ সঠিক উত্তর আমরা পেয়েছি। তাহলে আমরা জানলাম খ মানে ইরান। সঠিক উত্তর হলো ইরান। তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা? ইরানের। তাসনিম হলো ইরানের সংবাদ সংস্থা। সিরিয়ার হলো সানা, সিরিয়ার সংবাদ সংস্থা সানা। মিশরের হলো মিনা। মিনাটা ইংরেজিতে এইভাবে থাকে, এই জন্য একটু লিখে দিলাম, মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিনা। আর লিবিয়ার হলো লানা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা? ইরান। সিরিয়ার হলো সানা, মিশরের হলো মিনা, লিবিয়ার হলো লানা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে। ক্লাসটি কেমন লাগলো আমরা একটু কমেন্টের মাধ্যমে বেশি বেশি করে জানিয়ে রাখবো। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আমাদের যে লেকচার আজকের ছিল সেটি আমরা শেষ করছি ইতোমধ্যে। এখন আমরা কমেন্টের মাধ্যমে ক্লাসটি কেমন লাগলো আমরা জানিয়ে কমেন্ট করব। এবং আজকের আমরা এখানে যে কোর্স সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপে একটি নম্বর দেওয়া আছে বা ইনবক্স করতে পারেন। আমরা একটু দেখব এখানে 19তম, এই আমরা এটা জানার মাধ্যমে আমরা কিন্তু কোর্স সম্পর্কে অবগত হওয়ার পরে কি করব? এখানে ভর্তি হওয়ার জন্য কমেন্ট করব এমএস বা জিএস লিখে। কেমন লাগলো এটি একটু জানাবো। 19তম নিবন্ধন কোর্স, এখানে টপিক ভিত্তিক 100টি লাইভ ক্লাস থাকবে, এক্সট্রা থাকবে 15 প্লাস, এবং প্রশ্ন ব্যাংক সলভ থাকবে হলো 20 প্লাস। যতটি ক্লাস ততটি এক্সাম, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর বই হলো 4টি, এখানে 3500 টাকার পরিবর্তে অর্ধেকেরও কম 1499। 10ম থেকে 20তম গ্রেড ফুল কোর্স ক্লাস টপিক ভিত্তিক, কিন্তু 100 প্লাস। এখানে অনুরূপ ভাবে আমরা দেখি যে এক্সট্রা ক্লাস 15টা আছে, প্রশ্ন সলভ আছে কয়টি? 20টি। যতটি ক্লাস ততটি পরীক্ষা। ভেরি গুড, অসাধারণ একটি কোর্স। এখানে 4টি বই, এবং অনুরূপ ভাবে এখানে 3500 টাকা নয়, 3500 টাকার পরিবর্তে 1499 টাকা। খুবই কম, মানে আসলে এত কম টাকা এত ভালো সার্ভিস, এটি অবিশ্বাস্য, মানে ইনক্রেডিবল একটি বিষয়। এখানে অল জব ম্যাথ ফাউন্ডেশন
ক্লাস আছে গণিতের, বিশাল ব্যাপার এবং 75টি পরীক্ষা, অনুরূপভাবে এক্সট্রা ক্লাস আছে 15, সলভ ক্লাস আছে 20 এবং এর কিন্তু পিডিএফ দেওয়া হবে। 2000 টাকা নয়, মাত্র 650 টাকা। 650 টাকা। 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স 25+, আমাদের টপিক ভিত্তিক ক্লাস থাকবে, এক্সট্রা ক্লাস 15টি, অনুরূপভাবে প্রশ্ন সলভ থাকবে কয়টি? 20টি এবং 25টি এক্সাম। যে কয়টি ক্লাস সেই কয়টি কিন্তু আমাদের এক্সাম থাকবে, পরীক্ষা থাকবে এবং বই থাকবে একটি। 2000 টাকার পরিবর্তে 1099 টাকা, খুব কম টাকায় ভালো একটি কোর্স এখানে করার সুযোগ আছে। সমাজসেবার ম্যারাথন ফুল কোর্স, খুবই সহজে চাকরি পাওয়ার জন্য যারা এখনো ঘরে বসে আছে আর ঘরে বসে না থেকে এই কোর্সের সঙ্গে যুক্ত হবে। 60+ টপিক ভিত্তিক ক্লাস, 15টি হলো এক্সট্রা ক্লাস, 20টি হলো প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস এবং এক্সাম হলো 60। আমরা জানি যে কয়টি ক্লাস সেই কয়টি পরীক্ষা। খুবই ভালো একটি বিষয়, একটি বই এবং মাত্র 1999 থেকে 1 হলো কাটলে কত হয়? 999 টাকা। খুবই দারুণ অফার। এই অফার কিন্তু আমরা কোনোভাবেই হাতছাড়া করতে পারি না। সীমিত বিনিয়োগে অসীম লাভের একটি সুযোগ। এডিটোরিয়ান কিন্তু একটি স্মার্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে থেকে আমরা নিজেদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি ঘরে বসে। ট্রান্সপোর্ট এবং সময় কোনোটাই ব্যয় হচ্ছে না। ঘরে বসে, এই ঘরে বসে ক্লাস ছেড়ে দিয়ে কিন্তু আমরা অন্য কাজও করতে পারি, জাস্ট একটু মনোযোগ দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, এইরকম আরো সুন্দর অনেক ক্লাস পেতে এডিটোরিয়ানের সঙ্গেই থাকুন। ভালোর সাথে আলোর পথে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এডিটোরিয়ান হলো সব থেকে বেস্ট অনলাইন ভিত্তিক যতগুলো প্ল্যাটফর্ম এবং এক ঝাঁক বিসিএস ক্যাডার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নামকরা ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এরকম এক ঝাঁক যারা বহু চাকরি করার অভিজ্ঞতা আছে, তারাই এখানে কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত আছে এবং তাদের কাছ থেকে এই সার্ভিসটি পেতে অবশ্যই কি করতে হবে? ভর্তি হতে হবে পেইড ব্যাচে। তাহলে কিন্তু আরো ভালো সার্ভিস, সবসময় এডিটোরিয়ান সবসময় ভালো সার্ভিস এবং সার্ভিসে বিশ্বাসী। সেবাই হলো ব্রত। এই লক্ষ্য নিয়ে এডিটোরিয়ানকে এগিয়ে নেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে থাকতে হবে। এটাই হলো ব্রত। সরকারি চাকরি পেতে হবে, আর কোনো কথা নয়, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।